আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে একটা কমন প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব। সেটা হলো গ্রোথ রেট অফ পপুলেশন অ্যারিথমেটিক গ্রোথ কম্পেয়ারিং টু ডিকেডাল ডেটা সেট। অর্থাৎ এই প্র্যাকটিক্যালটা কিন্তু বিভিন্ন নামে কিন্তু বলা হয়, যেমন পপুলেশন গ্রোথ রেট, ডিকেডাল গ্রোথ রেট অফ পপুলেশন, অ্যারিথমেটিক গ্রোথ রেট অফ পপুলেশন ইত্যাদি। এই ভিডিওটিতে আমি কিন্তু অ্যারিথমেটিক গ্রোথ রেট সম্পর্কিত যাবতীয় ইনফরমেশান সব কিন্তু আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি। এবং পরীক্ষাতে অ্যারিথমেটিক গ্রোথ রেট এলে তোমরা কিভাবে অ্যারিথমেটিক গ্রোথ রেটের ক্যালকুলেশন, কিভাবে ড্রয়িং করবে, প্রত্যেকটা কিন্তু স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওটিতে আলোচনা করেছি। সুতরাং পুরো ভিডিওটা খুব মনোযোগ সহকারে তোমরা দেখবে। আশা করি অ্যারিথমেটিক গ্রোথ রেট সম্পর্কিত আর কোনো সমস্যা এই ভিডিওটি দেখার পরে আর থাকবে না, কারণ এখানে কিন্তু আমি সেট ধরে ধরে কী ধরনের কোশ্চেন বিভিন্ন টাইপের হতে পারে সেই রকম ধরে ধরে কিন্তু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করছি বুঝতে তোমাদের বিন্দুমাত্র অসুবিধা হবে না। শুধুমাত্র ভিডিওটি মনোযোগ সহকারে একবার দেখো, এবং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখো, কারণ এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তাহলে তোমরা পেয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে বলে রাখি, তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। এছাড়াও কমেন্ট সেকশানে তোমরা কিন্তু বলতে পারো, আমি প্রত্যেকটা কমেন্টসেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের কিন্তু লিঙ্কটা আমার এই চ্যানেলের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে কিন্তু অনায়াসে জয়েন করতে পারবে। তো এই অ্যারিথমেটিক গ্রোথ রেট প্র্যাকটিক্যালটি শুরু করার আগে জেনে নেওয়া যাক অ্যারিথমেটিক গ্রোথ রেটটা কী, তার ফর্মুলা বা কী ইত্যাদি। তারপরে আমরা প্র্যাকটিক্যালগুলোতে শুরু করব স্টেপ বাই স্টেপ। তো শুরু করা যাক। Population growth rate, population development and growth are changing in the existing situation, either positive or negative changes over period of time. Negative change in the human population indicate the decline of fertility rate, migration, whereas positive change indicates the higher fertility rate over the period of time in a unit of area. অর্থাৎ কী বলা হয়েছে না, পপুলেশন গ্রোথ বা জনসংখ্যার যে উন্নতি সেইটা কিন্তু বিভিন্ন সিচুয়েশনের ওপর নির্ভর করে এবং পজিটিভ ও নেগেটিভ হতে পারে একটা টাইমের রেসপেক্টে। যদি নেগেটিভ চেঞ্জেস হয় সেক্ষেত্রে কিন্তু জন্মহারটি অনেকটাই পরিমাণে কম এবং সেক্ষেত্রে মাইগ্রেশনের এফেক্টটাও আছে। আর যদি পজিটিভ চেঞ্জেস হয় সেক্ষেত্রে জন্মহারটাও কিন্তু অনেকটাই বেশি ওই পিরিয়ড অফ টাইমের মধ্যে। নেক্সট দেখো, অ্যারিথমেটিক গ্রোথ রেট is a measure of growth that occur at a constant rate over a specific period. অর্থাৎ অ্যারিথমেটিক গ্রোথ রেট হলো বৃদ্ধির একটি পরিমাপ যা একটি নির্দিষ্ট সময়ের সাথে কিন্তু একটা কনস্ট্যান্ট রেটে হতে থাকে। নেক্সট, অ্যারিথমেটিক গ্রোথ রেট অফ পপুলেশন ইজ এ সিম্পল অ্যান্ড ইনফরমেটিভ মডেল ফর আন্ডারস্ট্যান্ডিং পপুলেশন ট্রেন্ড। তাহলে অ্যারিথমেটিক গ্রোথ রেট হলো জনসংখ্যার প্রবণতা বোঝার জন্য একটি সহজ ও তথ্যবহুল মডেল। তাহলে ক্লিয়ার হলো অ্যারিথমেটিক গ্রোথ রেটটা কি। নেক্সট আমরা দেখে নিই অ্যারিথমেটিক গ্রোথ রেটের ফর্মুলা। এখানে দেখো স্পষ্টভাবেই বলে দেওয়া হয়েছে পপুলেশন গ্রোথ কীভাবে পাবো না, পিটি মাইনাস P0 ডিভাইডেড বাই P0 আমরা কিন্তু পপুলেশন গ্রোথটা পাবো। তাহলে প্রেজেন্ট ইয়ার পপুলেশন মাইনাস পাস্ট ইয়ার পপুলেশন ডিভাইডেড বাই পাস্ট ইয়ার পপুলেশন, এই ফর্মুলাটি হলো পপুলেশন গ্রোথ। এবং পপুলেশন গ্রোথ রেট যদি বার করতে যায়, সেটা যদি পার্সেন্টেজে করতে যায় তাহলে হয়, এবং পার থাউজেন্ডও কিন্তু করা যায়। সেই জন্য এখানে দেখো বলা হয়েছে অ্যানুয়াল গ্রোথ রেট। অ্যানুয়াল গ্রোথ রেটটা কি না, এক্ষেত্রেও পিটি মাইনাস P0 ডিভাইডেড বাই P0 ইন্টু 10, এটা যদি আমরা করি তাহলে অ্যানুয়াল গ্রোথ রেটটা আমরা পাবো। নেক্সট, অ্যানুয়াল গ্রোথ রেট ইন পার্সেন্টেজ যদি করি সেক্ষেত্রে কিন্তু পিটি মাইনাস P0 ডিভাইডেড বাই P0 ইন্টু 10
ইন্টু 100। দেখে নাও, এই সূত্রটা দিয়ে অ্যানুয়াল গ্রোথ রেট পার্সেন্টেজে আমরা পাবো। এক্ষেত্রে আমরা পপুলেশন গ্রোথ রেট বার করার জন্য বা অ্যারিথমেটিক গ্রোথ রেটের জন্য যে ফর্মুলাটা ইউজ করব সেইটা হচ্ছে পিটি মাইনাস পি0 ডিভাইডেড বাই পি0 ইন্টু 100 ক্লিয়ার? তো এবার দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই প্র্যাকটিক্যালটি শুরু করব। তার জন্যে একটা সেটের কোশ্চেন কিন্তু আমি এখানে দিয়েছি, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে এসেছিল। দেখো কোশ্চেনটা কিভাবে দেওয়া হয়েছে। কম্পিউট দ্য অ্যারিথমেটিক গ্রোথ রেট অফ পপুলেশন of the given district of Maharashtra for the decades 2001 থেকে 2011 and represent them with a suitable cartographic technique, interpret it। অর্থাৎ এক্ষেত্রে 4+4+2 10 মার্কস আছে। তাহলে কি কি বলেছে আর একবার দেখে নাও। কম্পিউট মানে তোমাকে ক্যালকুলেট করে বার করতে হবে এক, তারপরে কিন্তু তোমাকে সেটাকে সুইটেবল কার্টোগ্রাফিক টেকনিকের মাধ্যমে সেটা রিপ্রেজেন্ট করতে হবে, তার জন্যে 4, এবং ইন্টারপ্রিটেশন এটার জন্য হচ্ছে 2। তাহলে ক্যালকুলেশনের জন্য 4 প্লাস ডায়াগ্রামের জন্য 4 প্লাস ইন্টারপ্রিটেশনের জন্য 2, টোটাল হচ্ছে 10। ক্লিয়ার হলো? এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের সেন্সাস কিন্তু এভরি 10 ইয়ার্স ইন্টারভ্যালে হয়। এখানে দেখো 2001 এবং 2011 অর্থাৎ 10 বছরের গ্যাপ আছে, তাই এদেরকে বলা হয় ডিকেডস। ক্লিয়ার? তো এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় দেওয়া রয়েছে। এবার তোমাদের যে কাজটা হবে এই কোশ্চেনের রেসপেক্টে ক্যালকুলেশন, তার ডায়াগ্রাম এবং তার ইন্টারপ্রিটেশন করতে হবে। তো নেক্সট স্টেপে দেখা যাক। এইটা কিন্তু সেট 1 অর্থাৎ অ্যারিথমেটিক গ্রোথ রেট কিভাবে পড়তে পারে তার একটা সেট। এরপরে কিন্তু আরও ডিফারেন্ট সেট আছে, অর্থাৎ অ্যারিথমেটিক গ্রোথ রেট পরীক্ষায় কীভাবে পড়তে পারে বা কীভাবে পরীক্ষায় কোশ্চেনটা দেয় সেই রকম সেট পরপর কিন্তু আমি আলোচনা করব, প্রথমেই বলেছিলাম। সুতরাং তোমরা দেখতে থাকো। তো ফার্স্ট তোমাদের যে খাতা থাকবে পরীক্ষায়, সেই পরীক্ষার খাতাতে লিখেই নেবে যে ক্যালকুলেশন ফর অ্যারিথমেটিক গ্রোথ রেট অফ পপুলেশন। একদম খাতার মিডিলে তোমরা লিখে নেবে এই কথাটি, অর্থাৎ অ্যারিথমেটিক গ্রোথ রেট করার জন্য একটা ক্যালকুলেশন। কীরকম ক্যালকুলেশন? তারপর তোমরা লিখবে অ্যারিথমেটিক গ্রোথ রেট পার্সেন্টেজ পিটি মাইনাস পি0 ডিভাইডেড বাই পি0 ইন্টু 100, এই ফর্মুলাটি লিখে নেবে। এবং এখানে হোয়ার বলে পিটি ইকুয়ালস টু প্রেজেন্ট ইয়ার পপুলেশন এবং পি0 সমান সমান পাস্ট ইয়ার পপুলেশন। এটা অবশ্যই তোমাদেরকে লিখতে হবে রিমার্কসে। ঠিক যেভাবে আমি দিয়েছি সেইভাবে কিন্তু পরীক্ষার খাতায় তোমরা লিখতে লিখতে যাবে। নেক্সট একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবে। আমি এক্সাম্পল ফর পুনে ডিস্ট্রিক্ট করেছি, কারণ এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কিন্তু তোমাদের পুনে ডিস্ট্রিক্ট ফার্স্ট আছে, তার জন্য আমি পুনে ডিস্ট্রিক্টটাকে এক্সাম্পল হিসেবে দেওয়ার পর একটা টেবিলে কিন্তু পুরো ক্যালকুলেশনটা দিয়ে দেবো। তো দেখো এক্ষেত্রে কিন্তু পিটি মানে হচ্ছে আমার প্রেজেন্ট ইয়ার পপুলেশন, পি0 হচ্ছে পাস্ট ইয়ার পপুলেশন ডিভাইডেড পাস্ট ইয়ার পপুলেশন। প্রয়োজন পড়লে একবার দেখে নাও এখানে কত ছিল। দেখো এখানে কিন্তু এই সংখ্যাটা ছিল হচ্ছে প্রেজেন্ট ইয়ার, এইটা হচ্ছে আমার পাস্ট ইয়ার। এই পাস্ট ইয়ার দিয়ে আবার আমি সেটাকে ভাগ করব, সেটাই আমি এখানে কি করেছি। ওকে, করার পরে দেখো এখানে কিন্তু আমার এই ভ্যালুটা এসেছে, এই ভ্যালুটা কিন্তু আমি পেয়েছি। এই ভ্যালুর থেকে কিন্তু আমি অর দিয়ে এই ভ্যালুটা লিখলাম। কেন লিখলাম? কারণ এই ভ্যালুটাকে আমরা রাউন্ডিংও করে এই ভ্যালুটা লিখতে পারি। অর্থাৎ এখানে দেখো 30.52486 এই ভ্যালুটি আছে। রাউন্ডিংয়ের ব্যাপারে হচ্ছে আমরা পয়েন্টের পরে দুটো ডিজিট আমরা রাখতে পারবো বা আমরা রাখি। সেই ক্ষেত্রে পয়েন্টের পরে 3 নাম্বার বা 4 নাম্বার যে ফিগারটি আছে সেই ফিগারটি যদি 5 বা 5-এর বেশি হয় অটোমেটিক্যালি তার আগের ভ্যালুর সাথে 1 যোগ করে নেব। তার জন্য দেখো এখানে 8 ছিল, তার জন্য এখানে 4
প্লাস 1 হলে 5 হতো, এবং যেহেতু আমরা 3টে সংখ্যা নেব না পয়েন্টের পরে, 2টো সংখ্যা নেব, তার জন্য এখানে 5 হলে সেটাকে আবার 2 এর সাথে 1 যোগ হয়ে যাবে। যেহেতু 5 অথবা 5 এর বেশি হলে আমরা 1 যোগ করি, তার জন্য এখানে 30.53 রেখেছি। তোমরা যদি এখানে 30.52486 রেখে দাও, কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার? এবার কি করব, এই যে টোটাল ক্যালকুলেশনটি শুধুমাত্র পুনে ডিস্ট্রিক্টের জন্য যে হলো, এবার আমি একটা টেবিলে কিন্তু পুরো ব্যাপারটা বা ক্যালকুলেশনটা দেখিয়ে দেব। তো এই ক্যালকুলেশন দেখিয়ে দিয়েছি। এক্ষেত্রে কিন্তু দেখো, পুনে, নাসিক, সোলাপুর, কোহাপুর এবং হচ্ছে সাতরা, তো প্রত্যেকটারই কিন্তু আমার অ্যারিথমেটিক গ্রোথ রেট ইন পার্সেন্টেজ আমার হয়ে গেছে। তাহলে এবার ডায়াগ্রামের জন্য আমার একটা স্কেল ধরে নিতে হবে। সে স্কেলটা কিসের ওপরে ধরবো না, এই অ্যারিথমেটিক গ্রোথ রেট ইন পার্সেন্টেজের ওপরে। তার জন্য আমার হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালুটা আমাকে দেখে নিতে হবে। এখানে দেখো খুব ক্লিয়ার, খুব স্পষ্ট, 30.52486 এটা হচ্ছে হাইয়েস্ট এবং লোয়েস্ট হচ্ছে 7.395136। সুতরাং এই ক্ষেত্রে স্কেল মেজারমেন্টটা তোমরা করবে কীরকম, স্কেলটাকে যদি তোমরা বার বা লাইন গ্রাফ চাই দেখাও না কেন, 10 সেন্টিমিটার টু 12 সেন্টিমিটার এর মধ্যে রাখার চেষ্টা করবে। কেন বলছি, কারণ একটা পরীক্ষার যে খাতা থাকে তার জন্যে তোমাদের ইন্ডেক্স লিখতে হয়, স্কেল লিখতে হয় ইত্যাদি, প্রত্যেকটা কথার মাথায় বিবেচনা করে 10 থেকে 12 সেন্টিমিটার যদি একটা স্কেল ধরে নাও হরাইজন্টালি এবং ভার্টিক্যালি, সেক্ষেত্রে কিন্তু খাতার মিডিল বরাবর একটা ডায়াগ্রাম হবে, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। এবং দেখবে হরাইজন্টাল স্কেল এবং ভার্টিক্যাল যে স্কেল বা লাইন দুটোর কিন্তু মধ্যে একটা সামঞ্জস্যতা রাখার চেষ্টা করবে, তাহলে দেখতেও খুব ভালো লাগে। সেই জন্যে কিন্তু এখানে আমি 1 সেন্টিমিটার টু 4 ধরে নিয়েছি। তোমরা এখানে 1 সেন্টিমিটার টু 5 ধরতে পারতে, তাহলে আরও ছোট হয়ে যেত। কিন্তু কখনোই 1 সেন্টিমিটার টু 3, 7 এই ধরনের বিজোড় সংখ্যাগুলোকে ধরবে না। তাহলে কি হয়, তোমাদের স্কেলে ক্যালকুলেশন করতে বা যখন ড্রয়িং করবে তখন কিন্তু একটু অসুবিধা হয়। সব সময় 2, 4, 5 মানে এরকম ভ্যালুগুলোকে ধরার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের ক্যালকুলেশন করতেও সুবিধা হবে এবং আলটিমেটলি খাতায় হিসাব করে করে প্লট করতে সুবিধা হবে। এই প্রসঙ্গে বলে রাখি, যদি মহারাষ্ট্রের ডিস্ট্রিক্ট ম্যাপ দেওয়া থাকতো তাহলে ডিস্ট্রিক্টের বাউন্ডারির যে এরিয়া, সেই এরিয়া অনুযায়ী কিন্তু স্কেলটা ধরতে হতো, অর্থাৎ এরিয়ার মধ্যে কিন্তু বার ডায়াগ্রামটি আঁকার চেষ্টা করতে হতো। তার জন্য স্কেলটা আর একটু বাড়াতে হতো। এখানে হয়তো 1 সেমি টু 10 বা 1 সেমি টু 15 এই রকম স্কেল ধরে তারপরে কিন্তু ড্রয়িংটা করতে হতো। এই যে ভ্যালুগুলো ছিল 30.52486, একে আমি 4 দিয়ে যদি ভাগ করি তাহলে এই ভ্যালুটা আসবে। এখানে কিন্তু আমি রাউন্ডিং করে নিয়েছি, দেখো রাউন্ডিংটা ঠিক এইভাবেই করেছি, 7.6312, যেহেতু এই যে 3 নাম্বার বা 4 নাম্বার ভ্যালুগুলো 5-এর নিচে আছে তার জন্য সেমটাই আমি রেখেছি। এক্ষেত্রে দেখো 5.60987, তার জন্য কিন্তু 9 থাকার জন্যে এখানে 0-র সাথে 1 যোগ হলো, তার জন্য এটা 5.61 হয়েছে। এরকমভাবে রাউন্ডিংটা করে নিতে হয়, তোমরা এইভাবে দেখে নিও, কারণ স্কেলের ভ্যালু তো, তার জন্য আমাকে পয়েন্টের পরে 2 ডিজিট রাখলে ভালো হয়। স্কেলের ভ্যালুগুলো পেলাম, সেই ভ্যালু দিয়ে কিন্তু আমি একটা বার ডায়াগ্রাম অঙ্কন করব। তাহলে এই রকম যদি কোশ্চেন থাকে পরীক্ষায়, সেক্ষেত্রে কিন্তু আমরা বার ডায়াগ্রামটা প্রেফার করব। ক্লিয়ার? তার জন্য দেখো প্রথম কি করবে, এখানে কিন্তু খুব সতর্কভাবে কতগুলো নিয়ম তোমরা জেনে নাও। প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই ধরনের সতর্কতা মেনে বা এই ধরনের ট্রিক্সগুলো মেনে তোমরা কিন্তু পরীক্ষা দেবে। তো দেখো এই যে মার্জিন বরাবর আমি কিন্তু স্কেলের যে কর্নারটা বা সাইডটা রেখেছি, দেওয়ার পরে কিন্তু খাতার এখান থেকে একটা লম্বা দাগ টেনে দিয়েছি। ক্লিয়ার? তারপরেও কি, এই যে ডায়াগোনালের স্কেলে দেখবে, আমি একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে দেখো 3, এখানে একটা তীর চিহ্ন দিয়ে কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে
ভার্টিক্যালি কিন্তু মেনশন করা থাকে, সেই ভার্টিক্যালি এখানে রেখে ওপর দিকে কিন্তু ভার্টিক্যালি রাখবে, তাহলে একেবারে কিন্তু ভার্টিক্যালের দাগটা কিন্তু সোজা হবে। ক্লিয়ার? বোঝা গেল তাহলে? নেক্সট স্টেপে দেখো, এবার আমি আমার ডায়াগোনাল স্কেল যেহেতু একটু ছোট হয়ে যায়, তার জন্য নর্মাল যে দীপক স্কেল দিয়ে কিন্তু এখান থেকে লম্বা করে দাগ টেনে দিচ্ছি, এবং প্রত্যেকটা উপর দিকে ভার্টিক্যালি দাগটাও কিন্তু স্কেল দিয়ে লম্বা করে দিয়েছি। তাহলে কি দাগটা আগে যে দাগটা ছোটো ছিল যদি কম পড়ে যায়, তো তার জন্য আমি নর্মাল স্কেল দিয়ে একটু বড় করে নিলাম। নেওয়ার পরে স্কেলের যে 1 সেন্টিমিটার করে প্রত্যেকটা গ্যাপ দিয়ে দিয়েছি। দেখো প্রত্যেকটা ডিভিশন করে নিয়েছি 1 সেন্টিমিটার করে, এবং তার লেভেলিং করে দিয়েছি, কারণ আমরা জানি 1 সেন্টিমিটার টু 4% ধরে নিয়েছি, এবং নিচের দিকে কিন্তু ডিস্ট্রিক্টসের নামগুলোকেও লিখে দিয়েছি। এবার আরেকটা ছোট্ট ট্রিক্স আমি তোমাদেরকে বলে দিই, এই ভ্যালুগুলো পট করার পর স্কেল দিয়ে যোগ করবে, তখন তোমরা দেখবে যে এই পোর্শনের যে স্কেলের দাগগুলো রয়েছে, এই যে স্কেলের দাগগুলো রয়েছে, সেই দাগগুলোর সাথে কিন্তু 1 সেন্টিমিটারে একটা সম্পর্ক রয়েছে। একটু কম বেশি করেই দেখবে 1 সেন্টিমিটার দাগের সাথে এই দাগটা মিলছে, রেখে এখান থেকে দাগটা টেনে দেবে, তাহলে কি দাগটা খুব সোজা হবে। এবং দেখো আমার কত সোজা করে আমি কিন্তু দাগগুলোকে টেনেছি, তাহলে তোমাদের বার যে প্রত্যেকটা বারের লেন্থগুলো কিন্তু একদম সোজাভাবে তোমাদেরকে আঁকতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আমি স্কেল দিয়ে যোগ করে নিয়েছি। তারপরে দেখো কীরকম দেখতে হয়েছে, এই রকম হচ্ছে আমাদের ফাইনাল যে বার ডায়াগ্রাম রেডি হয়ে গেল। মধ্যে একটা যে কোনো সেম কালার দেবে পাঁচটাতেই, নিচে ডিস্ট্রিক্টসে লেভেলিং করবে, উপর দিকে লিখবে অ্যারিথমেটিক গ্রোথ রেট ইন পার্সেন্টেজ। এখানে কিন্তু হেডিংটা খুব সুন্দর করে দেবে, বার ডায়াগ্রাম শোয়িং দ্য অ্যারিথমেটিক গ্রোথ রেট অফ পপুলেশন অফ দ্য গিভেন ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র ফর দ্য ডিকেডস 2001 to 2011। এক্ষেত্রে কিন্তু খুব ইজি হেডিংটাকে দেওয়া যায়। কিভাবে একবার দেখে নাও, কোশ্চেন পেপারে কিন্তু হেডিংটাই দেওয়া রয়েছে। কীভাবে দেওয়া আছে, কম্পিউট দ্য অ্যারিথমেটিক গ্রোথ রেট অফ পপুলেশন গিভেন ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র ফর দ্য ডিকেড 2001 থেকে 2011। তার আগেই শুধুমাত্র বার ডায়াগ্রাম বা বার গ্রাফ শোয়িং কথাটা অ্যাড করলেই হবে। আমি কিন্তু হেডিংয়ের ক্ষেত্রে ঠিক সেটাই করেছি। তারপর দেখো ভার্টিক্যাল স্কেল 1 সেন্টিমিটার টু 4% লিখে দিয়েছি, এবং এখানে 1 সেন্টিমিটার একটা বক্স করে অ্যারিথমেটিক গ্রোথ রেট ইন পার্সেন্টেজ লিখেও দিতে হবে। এই লেখাটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, স্কেলটা লিখলেই হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু 4+4 এই কাজটা কিন্তু কমপ্লিট হলো। তাহলে এখনও বাকি আছে আমার 2 মার্কস। এই 2 মার্কসটা হচ্ছে আমার ইন্টারপ্রিটেশন। সেই ইন্টারপ্রিটেশনটা কীভাবে লিখব, খুব ইজি কিন্তু এই ইন্টারপ্রিটেশন লেখা, কারণ আমি খুব সহজে কিন্তু ইন্টারপ্রিটেশনটা লিখে দিয়েছি। তোমরা কি করো, অনেকে ইন্টারপ্রিটেশনটা লেখোই না, বা অনেকে কি লিখবে বুঝতে পারো না, আজকে এই ভিডিওটা দেখে নাও, তারপরে দেখবে ইন্টারপ্রিটেশন নিয়ে আর কোনো সমস্যাও হবে না যে কোনো ডায়াগ্রামের ক্ষেত্রে। দেখো এখানে তুমি কি করেছো ইন্টারপ্রিটেশনে, না এই বার ডায়াগ্রামের মাধ্যমে আমি কি দেখিয়েছি, অ্যারিথমেটিক গ্রোথ রেট অফ পপুলেশন গিভেন ডিস্ট্রিক্ট মহারাষ্ট্র ফর ডিকেডস 2001 থেকে 2011। এবং ভার্টিক্যালি আমি কি দেখিয়েছি, অ্যারিথমেটিক গ্রোথ রেট, হরাইজেন্টালি আমি ডিস্ট্রিক্টগুলো দেখিয়েছি। এক্ষেত্রে সবথেকে বেশি কে আছে, পুনে, সবথেকে লোয়েস্ট হচ্ছে সাতারা। রেস্টগুলোকে মধ্যে কে কে আছে দেখো, পরপরগুলো কিন্তু কমতে রয়েছে, এবং প্রত্যেকটার অ্যারিথমেটিক ভ্যালুগুলো কি আছে সেগুলো তোমরা টেবিল থেকে পেয়ে যাবে। দেখো সেই কথাগুলোই কিন্তু আমি ইন্টারপ্রিটেশনে লিখেছি। দেখো, দ্য অ্যারিথমেটিক গ্রোথ রেট ইজ এ মেজার অফ গ্রোথ দ্যাট অকার অ্যাট এ কনস্ট্যান্ট রেট ওভার এ স্পেসিফিক পিরিয়ড। Positive rate indicate an increase of population while negative rate
ইন্ডিকেট দ্য ডিক্রিজ অফ পপুলেশন। অর্থাৎ অ্যারিথমেটিক গ্রোথ রেট হলো একটি বৃদ্ধির হার পরিমাপক যা একটি নির্দিষ্ট সময়ের সাপেক্ষে স্থির হারে কিন্তু ঘটে থাকে, এবং এইটা কিন্তু যদি পজিটিভ হয় সেক্ষেত্রে পপুলেশনটা ইনক্রিজ হয়েছে, যদি নেগেটিভ হয় পপুলেশন ডিক্রিজ হয়েছে। ইট ইজ এ সিম্পল অ্যান্ড ইনফরমেটিভ মডেল ফর আন্ডারস্ট্যান্ডিং পপুলেশন ট্রেন্ড। তা জনসংখ্যার যে একটা ধারা, সেই ধারাটা বোঝার জন্যে একটা খুব সহজ এবং তথ্যবহুল একটা মডেল কিন্তু এটা। তারপরে কি দেখানো হয়েছে দেখো, the bar diagram shows the arithmetic growth rate of population of the given district of Maharashtra for the decades 2001 to 2011। অর্থাৎ 2001 থেকে 2011 এর মহারাষ্ট্রের কতগুলো ডিস্ট্রিক্টের অ্যারিথমেটিক গ্রোথ রেট বার ডায়াগ্রামের সাহায্যে দেখানো হয়েছে। This diagram shows the district horizontally and the arithmetic growth rate ইন পার্সেন্টেজ ভার্টিক্যালি। তাহলে এই ডায়াগ্রামে কিন্তু ডিস্ট্রিক্টটাকে হরাইজেন্টালি দেখানো হয়েছে এবং ভার্টিক্যালি কিন্তু অ্যারিথমেটিক গ্রোথ রেট ইন পার্সেন্টেজ দেখানো হয়েছে। অ্যাকর্ডিং টু অ্যারিথমেটিক গ্রোথ রেট, ডিস্ট্রিক্ট পুনে শোজ দ্য হাইয়েস্ট নাম্বার 30.524886%। তাহলে অ্যারিথমেটিক গ্রোথ রেট অনুযায়ী ডিস্ট্রিক্ট পুনে যেটা, সেখানে কিন্তু বেশি পরিমাণে বা সবথেকে বেশি নাম্বারের অ্যারিথমেটিক গ্রোথ রেট হয়েছে, পপুলেশন গ্রোথ রেটটা বেড়েছে, সেটা কিন্তু 30.52486 এই পার্সেন্টেজ, যেটা ইন্ডিকেট করছে হাই ফার্টিলিটি রেট ওভার দ্য পিরিয়ড অফ টাইম। অর্থাৎ এই যে ডিকেড সেট 2001 থেকে 2011 মধ্যে এখানে কিন্তু অনেক প্রজনন হয়েছে, অর্থাৎ ফার্টিলিটি রেটটা অনেক বেশি হয়েছে। অ্যান্ড দ্য লোয়েস্ট ভ্যালু ইজ 7.395136% ফর সাতারা। কী কারণে লোয়েস্ট হয়েছে এখানে? ডিক্লাইন ফার্টিলিটি রেট, মাইগ্রেশন, ইটিসি। অ্যারিথমেটিক গ্রোথ রেট অফ নাসিক, সোলাপুর, কোলহাপুর ইজ 22.43948%, 11.99292% and 10.25734% রেসপেক্টিভলি। তাহলে কি অ্যারিথমেটিক গ্রোথের বাকিগুলোর ক্ষেত্রেও পরপরগুলো এখানে বলে দেওয়া হলো। নেক্সট দেখো, হুইচ ইন্ডিকেটস দ্য ইনক্রিজ ফার্টিলিটি রেট ওভার দ্য পিরিয়ড অফ টাইম। তাহলে এই যে পরিমাণে অ্যারিথমেটিক গ্রোথ রেট বেড়েছে সেইটা কিন্তু ইন্ডিকেট করছে এখানে ফার্টিলিটি রেটটাও ওই টাইমের মধ্যে অনেক বেড়েছে। তাহলে ইন্টারপ্রিটেশন কিন্তু ঠিক এইভাবেই বলতে হবে। তাহলে আলটিমেটলি আমাদের 4 ক্যালকুলেশন, 4 ড্রয়িং এবং 2 হচ্ছে ইন্টারপ্রিটেশন কমপ্লিট হলো, এবং এই সমস্ত প্রসিডিওরটা তোমরা কিন্তু বুঝতে পেরেছো। তো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখো, কারণ এর পরবর্তীতে কিন্তু আমি তোমাদেরকে প্র্যাকটিস ভিডিও দেওয়ার চেষ্টা করব, বা পরীক্ষার আগে তো সাজেশান ভিডিও আমি দেবই, এবং টপিক ওয়াইজও কিন্তু আমি ডিসকাশন করে দেওয়ার চেষ্টা করব। এবং এই পেপারের ওপরে প্র্যাকটিক্যাল এবং থিওরি প্রিভিয়াস ইয়ারের কী ধরনের কোশ্চেন পড়েছিল সেই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি আপলোড করে দেব, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। এবং এই প্রসঙ্গ বলে রাখি, যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করতে পারো। তাহলে চলো এবার আমরা দেখে নিই সেট 2তে কী ধরনের অ্যারিথমেটিক গ্রোথ রেট সম্পর্কিত প্রশ্ন পরীক্ষাতে আসে বা আসতে পারে। আমি আগের সেট 1-এর কোশ্চেনটি কিন্তু এখানে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। দেখো, এই ক্ষেত্রে একটা কথা তোমাদেরকে বলে দিই, প্রশ্নপত্র দেওয়ার সাথে সাথে তোমরা এই পোর্শনটা একটু ফলো করবে। এই রকম কন্ডিশনে হয় 2001 থেকে 2011-এ বেশি পপুলেশন থাকে, তাহলে সব কটি কিন্তু পজিটিভই আসবে গ্রোথ রেট। যদি 2011-এ পপুলেশন কম থাকে 2001-এর রেসপেক্টে, তাহলে কিন্তু মাইনাসে অ্যারিথমেটিক গ্রোথ রেট আসবে। দেখো, আমি আগের ডেটাটাকে একটু তোমাদের বোঝার সুবিধার্থে আমি কোলহাপুরের এই ডেটাটাকে একটু রিশফল করেছি, মানে এটা এই দিকে দিয়েছি এবং এটা এই দিকে নিয়ে এসেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তার জন্য দেখো,
এখানে 2001-এ কিন্তু পপুলেশনটা বেশি ছিল, 2011-এ পপুলেশনটা একটু কম হয়েছে। তার জন্যে সেম প্রসিডিওর ফলো করে যে ক্যালকুলেশনটা করেছি, সেক্ষেত্রে দেখো এখানে অ্যারিথমেটিক গ্রোথ রেটটা মাইনাসে এসেছে। তার জন্য এখানে মাইনাসেও কিন্তু আমাকে ড্রয়িংটা করতে হবে। সেইটা আমি কিভাবে করব তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এক্ষেত্রে কিন্তু তোমাদের খাতার নিচের দিকে একটু জায়গা রাখতে হবে। দেখো, এবং খাতার মাঝ বরাবর তোমরা একটা দাগ টেনে নেবে, স্কেলটাকে ঠিক এইভাবেই উপর দিকে টেনে নেবে ডায়াগোনাল স্কেল দিয়ে, সেন্টিমিটার ডায়াগোনাল যেটাকে বলা হয়, নিচের দিকেও টেনে নেবে। তারপরে যে ডায়াগ্রামটা অ্যাজ ইট ইজ সেমভাবে তোমরা কিন্তু আঁকতে পারবে। আমি শুধুমাত্র তোমাদেরকে এইটা বোঝানোর চেষ্টা করেছি যে মাইনাসে আসলে ডায়াগ্রামটা কীরকম দেখতে হয়। নেক্সট হচ্ছে আমার সেট 3। দেখো, সেট 3-তেও কিন্তু এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। অর্থাৎ এখানে ইয়ার দিয়ে দেবে এবং এখানে দুটো এখানে কিন্তু দিয়ে দিয়েছে ডিস্ট্রিক্ট, এবং তার রেসপেক্টে পপুলেশনগুলোকে এভাবে দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু যদি তোমরা অ্যারিথমেটিক গ্রোথ রেট এইভাবে বার করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা ডিকেডস লিখতে পারো, বা তোমরা একটা টেবিলে করতে পারো। কীরকম? টেবিলে করার সময় কিন্তু তোমাদের এখানে ফার্স্ট কলামটা এখানে এই টেবিলে কিন্তু করে নিতে পারো। আমি একবার দেখিয়ে দিই। এক্ষেত্রে তোমরা এখানে এই ফার্স্ট ঘরটাকে গ্যাপ দিয়ে পরপর কিন্তু নিচের পরপর ভ্যালুগুলোকে বসিয়ে দিতে পারবে। কারণ ফার্স্ট ঘরটা গ্যাপ কেন হবে? কারণ 1901 অর্থাৎ 1901-এর আগের ইয়ারের পপুলেশনটা তুমি তো পাচ্ছ না, তার জন্য এইখানে কিন্তু গ্যাপ হবে। সেম অ্যাজ কিন্তু কলকাতা, এখানেও গ্যাপ হবে। তারপর থেকে এখান থেকে তোমরা অর্থাৎ 1911 বা 1911 এই সাল থেকে তোমরা অ্যারিথমেটিক গ্রোথ রেট পাবে। তার জন্য কিন্তু আমি এখানে ডিকেডস উল্লেখ করে এখানে কিন্তু আমি অ্যারিথমেটিক গ্রোথ রেটটা বার করে দিয়েছি। ক্লিয়ার? তোমরা এইভাবে না লিখেও কিন্তু এখানে এরকম যেভাবে আমি দেখালাম যে এরকম কলাম করেও কিন্তু তোমরা অ্যারিথমেটিক গ্রোথ রেট বার করতে পারো, একটা করে ঘর বাদ দিয়ে। কোনো অসুবিধা নেই, কিন্তু ডায়াগ্রামের সময় কিন্তু তোমাদের আবার এই ডিকেডস অনুযায়ী লিখতে হবে যখন ডায়াগ্রাম করবে। তো আশা করি এই সেট 3 যে কীভাবে আসতে পারে সেটাও তোমাদের ক্লিয়ার হলো। এক্ষেত্রে ডায়াগ্রামটা একবার দেখো, কারণ যেহেতু দুটো পরপর দেওয়া আছে তাই এখানে কিন্তু আমরা লাইন গ্রাফ করেছি। দেখে নাও। তো ক্লিয়ার হলো। এক্ষেত্রে একটি দেখো আমরা ব্ল্যাক কালি ইউজ করে এগুলো করেছি, আর একটি ব্লু কালি দিয়ে কিন্তু করেছি। দেখো, ব্লুটা হচ্ছে দার্জিলিং এবং ব্ল্যাকটা হচ্ছে কলকাতা। এক্ষেত্রেও কিন্তু বার ডায়াগ্রাম তোমরা করতে পারতে। তবে এই প্রসঙ্গত বলে রাখি, যেহেতু একটা ট্রেন্ড বোঝানোর চেষ্টা করছো তোমরা টাইমের রেসপেক্টে, সবসময় লাইন ডায়াগ্রামটাই কিন্তু প্রেফার করা উচিত। কিন্তু আগের যে সেট 1 বা সেট 2 যে ক্যালকুলেশন বা যে কোশ্চেন পেপার ছিল, সেই অনুযায়ী কিন্তু বার ডায়াগ্রাম বা বার গ্রাফটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, তাই ওগুলোকে বার গ্রাফে দেখানো হয়েছে। এক্ষেত্রেও যদি মাইনাসে আসে তাহলেও কিন্তু ভ্যালুটাকে এই নিচের দিকে একটা তোমাদের স্কেল বাড়িয়ে নিয়ে মাইনাসে এরকম দিয়ে এরকমভাবে আসতে পারে। নেক্সট হচ্ছে এই কোশ্চেনটি আবার সিঙ্গেলভাবেও আসতে পারে। এটাও কিন্তু একটা পরীক্ষায় কোশ্চেন অ্যারিথমেটিক গ্রোথ নিয়ে। দেখে নাও কীভাবে এসেছিল পরীক্ষায়। ক্যালকুলেট দ্য অ্যারিথমেটিক গ্রোথ রেট অফ পপুলেশন অন দ্য বেসিস অফ দ্য গিভেন ডেটা। নেক্সট ড্র এ সুইটেবল ডায়াগ্রাম টু রিপ্রেজেন্ট ইট অ্যান্ড সি, দেখো, ইন্টারপ্রেট দ্য নেচার অফ গ্রোথ। তাহলে এক্ষেত্রেও কিন্তু যখন তোমরা ক্যালকুলেশন করবে তো এখানে এইভাবে কিন্তু একটা ঘর করে নিয়ে অ্যারিথমেটিক গ্রোথ রেট তোমরা করলে, লেখার পরে কিন্তু এই ঘরটা গ্যাপ দিয়ে, এই ঘরটা ছোট্ট করে একটা গ্যাপ দিয়ে দেবে, দিয়ে তার পরেরগুলো কিন্তু ক্যালকুলেশন করে বসাতে পারবে। যেহেতু 1941-এর আগের ডেটা অর্থাৎ 1931-এর যে পাস্ট পপুলেশন সেই ডেটা তো আবার নেই, তার জন্য তুমি এখানে অ্যারিথমেটিক গ্রোথ রেটটা বার করতে পারছো না। তাহলে ক্লিয়ার হলো? সেক্ষেত্রে আবার স্কেল
নর্মাল স্কেল বার করে, যেমন স্কেল বার করে সেরকম স্কেল বার করে এরকম কলম করে করে তোমরা কিন্তু করবে। এবং এক্ষেত্রে পারলে তোমরা লাইন গ্রাফও করতে পারো বা বার গ্রাফও করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বারবার প্রেফার করব যদি এরকম ডেটা থাকে সেগুলোকে লাইন গ্রাফে তোমরা দেখানোর চেষ্টা করবে। তাহলে এটা গেল হচ্ছে সেট 4। নেক্সট হচ্ছে সেট 5, অর্থাৎ যদি কোশ্চেনটা এইভাবে দেয় যে ডিস্ট্রিক্ট নেম আছে এবং সেন্সাস ইয়ার ওয়াইজ পপুলেশন 1991, 2001, 2011, এই ধরনের যদি কোশ্চেন পেপার পরীক্ষায় আসে তাহলে কিভাবে তোমরা করবে। এক্ষেত্রেও কিন্তু একটা টেবিলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে আমি এই প্র্যাকটিক্যালটাও কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। তার জন্যই বারবার বলছি এইসব প্র্যাকটিক্যাল ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্যেই আমি তৈরি করছি। অবশ্যই কিন্তু চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশানটা অন করে রাখবে। এবং যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাছাড়াও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে কিন্তু তোমরা জয়েন করতে পারো। কারণ আবারও বলছি, এক্সামের সময় কিন্তু এই পেপারের ওপরে আমি সাজেশান ভিডিও দিই এবং প্র্যাকটিক্যালের জন্যে কিন্তু বিভিন্ন প্র্যাকটিস সেটগুলোকে আমি দিয়ে থাকি, যাতে তোমাদের পরীক্ষাতে কোনো অসুবিধা না হয় বা বাড়িতে বসেই তোমরা কিন্তু নিজেরাও একটু পরীক্ষা দিতে পারো ফাইনাল এক্সামে দেওয়ার আগে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। এবং এর পরবর্তীতে কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেখান থেকেও কিন্তু তোমরা একটা কনসেপ্ট পেয়ে যাবে কী ধরনের ইয়ারের কোশ্চেনগুলো আসে এবং কোন কোন টপিক থেকে সবথেকে বেশি কোশ্চেন আসে বা আসতে পারে, সেগুলোও কিন্তু আমি পরপর ভিডিওতে বলে দেব। তো দেখে নাও এই সেট 5-এ ক্যালকুলেশনটা কীভাবে করেছি। এক্ষেত্রে কিন্তু অ্যারিথমেটিক গ্রোথ রেট বার করা হয়েছে 1991 থেকে 2001 এবং 2001 থেকে 2011। ইন্ডিভিজুয়ালি কিন্তু আমি সব বার করেছি। এখান থেকে কিন্তু আমি রাউন্ডিং করে একেবারে স্কেল ধরে নিয়েছি, প্রত্যেকটা কিন্তু বার করে ধরে নিয়েছি। এবং এক্ষেত্রে কিন্তু একটি মাইনাসেও কিন্তু এসেছে, দেখো এখানে একটা মাইনাসে এসেছে। তাহলে কিভাবে করতে হবে একবার দেখে নাও ডায়াগ্রামটি। এক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন ডিস্ট্রিক্ট ছিল সেই ডিস্ট্রিক্টের রেসপেক্টে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে দুটো করে আমরা অ্যারিথমেটিক গ্রোথ রেট পেয়েছি। একটা হচ্ছে 1991 থেকে 2001 আর একটা হচ্ছে 2001 থেকে 2011। তার জন্যে কিন্তু এটা নর্মাল বার ডায়াগ্রাম থাকলো না, তার জন্য এটা কম্পারেটিভ বার গ্রাফ থাকলো বা কম্পারেটিভ বার ডায়াগ্রাম থাকলো। কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ইন্ডিভিজুয়ালি কিন্তু 1991 থেকে 2001 এবং 2001 থেকে 2011 অ্যারিথমেটিক গ্রোথ রেট কেমন হয়েছে সেইটা কিন্তু কম্পেয়ার করার চেষ্টা করছি। তার জন্যে আমরা কিন্তু এটা কম্পারেটিভ বার ডায়াগ্রাম নাম দিয়েছি। বাকিটুকু কিন্তু সেম। দেখে নাও খুব সুন্দর করে, যেহেতু এখানে মাইনাস ছিল তার জন্য মাইনাসের জন্য নিচের দিকে একটা স্কেল বাড়ানো হয়েছে এবং প্রত্যেকটা 1991 থেকে 2001 এবং 2001 থেকে 2011 প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা করে কালার দেওয়া হয়েছে এবং ইন্ডেক্সে সেটাকে বলে দেওয়া হয়েছে এবং স্কেল বলে দেওয়া হয়েছে দেখো 1 সেন্টিমিটার টু 2%। এবং এখানে হেডিং দেওয়া আছে। তাহলে আশা করি পুরো ভিডিওটা কিন্তু তোমরা সুন্দর করে বুঝতে পেরেছ এবং বিভিন্ন সেট দিয়ে দিয়ে কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কীভাবে এই অ্যারিথমেটিক গ্রোথ রেট পরীক্ষায় আসতে পারে। আশা করি এই ভিডিওটার পরে আর তোমাদের অ্যারিথমেটিক গ্রোথ নিয়ে আর কোনো সমস্যা হবে না। কোথায় বার গ্রাফ করবে, কোথায় লাইন গ্রাফ করতে হবে, কোথায় কম্পারেটিভ বার গ্রাফ করতে হবে, কী ধরনের ক্যালকুলেশন করতে হবে, পরীক্ষায় কীভাবে আঁকতে হবে, A to Z কিন্তু আমি এই ভিডিওতে বলে দিয়েছি। তো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এবং তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো প্রত্যেকেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আমি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বেশি করে শেয়ার করবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। গুড লাক ফর দ্য এক্সাম। সবাই ভালো থেকো।